পরমাণুর ভিতরে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হবে এই নিয়ে আমাদের ইউটিউব কিংবা ফেসবুকে অথবা অনেক টিচারের ক্লাস আছে, এটা তোমরা অবশ্যই জানো। কিন্তু আজকে তোমাদের এই ওমেগার প্ল্যাটফর্ম থেকে হুন্ডের নীতি অর্থাৎ পরমাণুর ভিতরে ইলেকট্রন সমূহ কিভাবে বিন্যস্ত হবে এই নিয়ে অনেক বিজ্ঞানীর বর্জন নীতি বলো কিংবা যেটাকে আমরা বলি পলির বর্জন নীতি বা হুন্ডের নীতি কিংবা আউফবাউ নীতি, আবার কিছু ব্যতিক্রম নীতিও আছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেই নীতিটা নিয়ে কথা বলবো অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সমাচারের আজকে আমাদের তৃতীয় নম্বর যে বিজ্ঞানী আছেন তার নাম হচ্ছে হুন্ডের নীতি, যেখান থেকে প্রশ্ন 100% এসে থাকে একাডেমিক কিংবা অ্যাডমিশনে। সো আজকে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে তুমি যদি আজকে ওমেগার এই প্ল্যাটফর্মের আজকে আমাদের এই হুন্ডের নীতির ক্লাসটি তুমি করো, আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করব যে তোমার হুন্ডের নীতিতে কোনো প্রবলেম নেক্সট টাইম থাকবে না। এটা আমি তোমাকে 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের লেকচার হচ্ছে হুন্ডের নীতি সমাচার। তাহলে হুন্ডের নীতিটা কি, তার আগে আমাকে যেতে হবে আউফবাউ নীতিতে বা পলির বর্জন নীতি। তো তোমরা যারা ওই ক্লাসগুলো করো না, আমি তোমাদেরকে ইনভাইটেশন করব বা ইনভাইট করব আমাদের ওমেগা স্কুল নামে ইউটিউব যে চ্যানেল আছে সেই চ্যানেলে প্লেলিস্ট অনুযায়ী ক্লাস দেওয়া আছে, তুমি সেই ক্লাসগুলো করবা। অথবা আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের যে ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু দুটো নীতি দেওয়া আছে। তো আজকে আমরা তৃতীয় নীতিতে আসি, তাই এই তৃতীয় নীতিটা হচ্ছে হুন্ডের নীতি। তাহলে হুন্ডের নীতি কি বললো? তাহলে আউফবাউ নীতির ফার্স্টে কি ছিল, যে পরমাণুর ভিতরে ইলেকট্রন সমূহ যখন বিন্যস্ত হয় তখন তারা প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে ধীরে ধীরে বা পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে গমন করে। এখন তুমি শক্তি স্তরে বলতে পারো, আবার উপশক্তি স্তরে বলতে পারো। এটা ছিল কার নীতি? এটা ছিল আউফবাউ নীতি। আউফবাউ কোনো বিজ্ঞানীর নাম না, আউফবাউ একটি জার্মান শব্দ যার মানে হচ্ছে বিল্ডিং আপ, এবং ওই বিল্ডিং আপ কিংবা আউফবাউ নীতির জনক হচ্ছেন বিজ্ঞানী স্টোনি অ্যান্ড বিজ্ঞানী বোর। তবে সমারফিল্ডের কথাও কিন্তু আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আউফবাউ নীতিকে তোমরা জানো যে আউফবাউ নীতিটা N+L এর নীতি নামেও পরিচিত, এটা তোমরা জানো। কিন্তু সেখানে কিছুটা প্রবলেম দেখা গেছে। সেটা কি, যে ওখানে একটাই তোমার এক্সপেকটেশনের জায়গা ছিল যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আগে যাবে, পরে যাবে উচ্চ শক্তি স্তরে, এটুকু ছিল। আর পরে ছিল কার? পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিটা কেমন ছিল, যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, যে কোনো একটি কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? ভিন্ন হবে। যেখানে বলা হয়েছিল যে n এর মান যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর এল এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা কিংবা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অথবা স্পিন কোয়ান্টাম সংখ্যা, যে কোনো একটা কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে। তবে তুমি আমি সবাই আমরা জানি সেটি হচ্ছে শুধুমাত্র চৌম্বকীয় এবং স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্নতা থাকবে, অর্থাৎ প্লাস হাফ কিংবা মাইনাস হাফ স্পিন ভিন্ন হতে পারে। হ্যাঁ, দ্যাট ইজ স্পিন কোয়ান্টাম সংখ্যা। আরেকটা হচ্ছে কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেখানে px py pz এর জন্য m এর মানের একটা বৈষম্য রয়েই যায়, -1 +1 অথবা 0 হতে পারে, কিন্তু n এর মান l এর মান ঠিক থাকবে। তাহলে ভাই হুন্ডের নীতি কি? হ্যাঁ, আমরা এখন হুন্ডের নীতিটা শিখবো। হুন্ডের নীতি থেকে একাডেমিক অ্যাডমিশন যে কোনো বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। তুমি যদি কোনো একটা পরমাণুর বিজোড় ইলেকট্রন সংখ্যা বের করতে চাও কিংবা যোজনী বের করতে চাও, তাহলে তোমাকে হুন্ডের নীতিতে যেতে হবে। তাহলে হুন্ডের নীতির প্রথম যে আদ্যপান্ত বিষয়টা আছে আমরা একটু সেটা যদি একটু দেখি। আসো, হুন্ডের নীতি কি বলছে বা কি আমাদেরকে শিক্ষা দিচ্ছে হুন্ডের নীতি, সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আসে হুন্ডের নীতি কাকে বলে বা হুন্ডের নীতি কি। হুন্ডের নীতি হচ্ছে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে অবস্থান করবে বা এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ন বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এটা ছিল হুন্ডের মেইন কথা, যে সমশক্তি সম্পন্ন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, সমশক্তি কথার মানে কি দেখো তো, সমশক্তি সম্পন্ন। তাহলে সমশক্তির মানে হচ্ছে, দেখো সমশক্তি সম্পন্ন যে অরবিটালগুলো আছে সেটা কি কি জানো? আমি যদি বলি পি, আমি যদি বলি ডি, আমি যদি বলি এফ, এই তিনটা হচ্ছে সেম এনার্জির অরবিটাল, ঠিক আছে? মানে সমশক্তির অরবিটাল। কেন জানো? কারণ তোমরা জানো যে পির আছে কয়টা বলো তো, পি অরবিটাল কয়টা? তিনটা, px py আর এটা কি pz। তার মানে এই তিনটার শক্তির মান কি হবে? সমান হবে। আচ্ছা, তারপর ডি অরবিটাল কয়টা আছে? ডি অরবিটাল আছে পাঁচটা। তাহলে কি কি বলতো? dxy
ডি ওয়াই জেড ডি জেড এক্স, তারপর আছে কি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর 5 নম্বরে কি আছে বলতো ডি জেড স্কোয়ার। আবার এই এফ অরবিটাল কয়টা আছে বলতো? এই এফ অরবিটাল আছে ভাইয়া, দেখো এই এফ অরবিটাল আছে টোটাল 7টা। কয়টা আছে? 7টা। তাহলে আমি আর ওদিকে গেলাম না, কি কি আছে তোমরা এখানে যদি আমি জাস্ট একটা দেখাই যে এফ জেড কিউব আছে, আবার এফ এক্স ওয়াই জেড আছে, এরকম ভাবে 7টা আছে। কথা কি বুঝছো? তাহলে ভাইয়া এই পি এর তিনটা শক্তির মান কি সমান, ডি এর 5টা, এই 5টা শক্তির মান কি সমান। এখন উনি কি বলেছেন যে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে গমন করবে বা এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় বেজোড় বা অযুগ্ম অবস্থায় থাকতে পারে। আর এই অযুগ্ম ইলেকট্রন সমূহের স্পিন কি হবে? একইমুখী হবে। অযুগ্ম ইলেকট্রন সমূহের স্পিন কি হবে? একইমুখী হবে। ওকে, যেমনটা ধরো আমি যদি তোমাকে বলি নাইট্রোজেন, নাইট্রোজেন কত? 7। তাহলে নাইট্রোজেনের কি দাঁড়ায়? 1s2 2s2, আর এটা কি 2p কত? 3। এটাই তো নাকি? মাই ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস তোমরা মাথায় রাখবা, সেটা কি জানো? সেটি হচ্ছে হুন্ডের নীতি কখনো এস অরবিটালের ক্ষেত্রে অ্যাপ্লাইকেবল নয়, মানে প্রযোজ্য নয়। তাহলে আমরা যদি সংক্ষেপে মনে রাখতে চাই যে হুন্ডের নীতি শুধুমাত্র এই যে দেখো পিডিএফ বলি না আমরা, পোর্টেবল ডকুমেন্ট ফাইল, দ্যাট ইজ পিডিএফ, অর্থাৎ পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটালের ক্ষেত্রেই প্রযোজ্য। কেন? কারণ এস অরবিটালের কোনো উপাংশ কিংবা অক্ষ নাই। যদি আমি এভাবে বলি যে এস এক্স মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক কি আছে? অবশ্যই না। কেন? কারণ এম এর মান তো সবসময় 0ই হয় এস অরবিটালের জন্য। সো সেখানে এস অরবিটাল সবসময় কয়টা হবে? একটা। তাই এস অরবিটালের শক্তির কোনো তারতম্য কিংবা স্প্লিটিং নাই, মানে বিভক্তিকরণ নাই। কার আছে? পি এর আছে, ডি এর আছে, এফ এর আছে। কথা কি বুঝছো? এই জন্য হুন্ডের নীতিটা শুধুমাত্র পি ডি এফ এই 3টে অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সো এবার যদি আমরা দেখি এখানে লুক অ্যাট এস অরবিটাল 2s, তারপর কি 2p, কার? নাইট্রোজেনের। তাহলে তোমাকে যদি আমি বলি এখন দেখো লুক অ্যাট এইখানে একটু লক্ষ্য করো, এটা কত বলো তো? দেখো এটা হচ্ছে এই যে 1s, তাহলে 1s এ কয়টা ইলেকট্রন আছে বলো তো ভাইয়া? 1s আছে 2টা, একটা উপরে একটা নিচে, কিন্তু এখানে তো হুন্ডের নিতে যাবে না। 2s এ কয়টা আছে বলো তো? 2s আছে একটা আবার 2টা। এবার আসো এখানে কয়টা আছে? টু পি। তাহলে 2p অরবিটাল কয়টা বলো তো ভাইয়া? 2p অরবিটাল সবসময় কয়টা? 3টা। তাহলে তোমরা জানো যে 2px, তারপর কি আছে 2py, এরপরে কি আছে 2pz। কয়টা আছে এখানে অরবিটাল, মানে ইলেকট্রন কয়টা আছে? 3টা। তাহলে হুন্ড এবার কি বলছেন? হ্যাঁ, সায়েন্টিস্ট হুন্ড উনি কি বলেছিলেন? যে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, তাহলে এখানে px একটা অরবিটাল, py একটা অরবিটাল, pz একটা অরবিটাল, এইখানে যখন ইলেকট্রনগুলো ঢুকবে তখন কি হবে জানো? তারা সর্বাধিক সংখ্যায়, মানে ম্যাক্সিমাম যে নাম্বারটা, সেখানে তারা অযুগ্ম বা বিজোড় অবস্থায় প্রবেশ করবে বা ঢুকবে। তাহলে বিজোড়টা কি? এখানে কয়টা আছে? 3টা। তাহলে প্রথমে কয়টা যাবে? একটা একটা করে যাবে। ঠিক আছে, এই যে একটা একটা করে যাবে। তাহলে আর কি আছে? নাই। তার মানে হচ্ছে নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? 3। তাই নাইট্রোজেন যখন কোনো যৌগ তৈরি করতে চায় বা যায় তখন তার 3টে ইলেকট্রন শেয়ার হয়। কথা কি বুঝছো? বেজোড় ইলেকট্রন সংখ্যা যা, ওই পরমাণুর যোজনীয় তাই হয়, কিছু ব্যতিক্রম ছাড়া। আরেকটা প্রশ্ন করি, যদি তুমি কাউকে আকর্ষণ করতে চাও তাহলে তোমার কি থাকতে হবে? এখন আমরা যদি বলি যে দুইজন মিলে একজনকে আকর্ষণ করে, এখানে সম্পর্ক হওয়ার চেয়ে সম্পর্কে ভাঙার প্রবণতা বেশি থাকবে, তাই না? ঠিক তেমনি ভাইয়া ইলেকট্রন যখন কোথাও প্রবেশ করতে চায় তখন তারা সিঙ্গেল প্রবেশ করে, এরপরে কি হবে? জোড়ায় জোড়ায় যাবে। কথা কি বোঝা গেছে? তার মানে বিজোড় ইলেকট্রনগুলো সবসময় জোর হতে চায়। যখন জোর হবে তখন তাদের স্পিন কি হবে? অবশ্যই ভিন্নমুখী হবে। তুমি দেখতেই পাচ্ছ যে আমার এইখানে এই যে 2p3, তার এখানে ইলেকট্রন আছে কয়টা? 3টা। তার মানে সে যখন বন্ধনে আবদ্ধ হবে কয়টা ইলেকট্রন শেয়ার করবে? 3টাই শেয়ার করবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু হুন্ডের নীতি দিয়ে বিজোড় ইলেকট্রন সংখ্যা জানতে পারতেছি, আর বিজোড় ইলেকট্রন সংখ্যা যা, যোজনীয় কি হবে? তাই হবে। কথা কি বুঝতে পারছি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা আমি যদি আরো কিছু এক্সাম্পল দেই, যে মনে করো ক্লোরিন দিয়ে আমি বুঝাই, ক্লোরিন, এরপর আমরা বড় গুলাতেও যেতে পারি। তো বড়গুলা যদি আমি বুঝাই, ধরো আয়রন, তো আমি একটু আয়রন দিয়ে তোমাদেরকে বোঝাতে চাই। আসো আমরা একটু আয়রনটা দেখবো। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। ওকে,
তো এইবার আমরা হুন্ডের নীতির একটা ভালো একটা এক্সাম্পল দেখব, ঠিক আছে? সেটা কি? আয়রন। আসো আমরা একটু আয়রন বা ফেরাম নিয়ে খেলবো। দেখো তো এই ফেরাম কত ভাইয়া? 26, তাই তো? সো আমরা পুরোটাই দেখাতে চাই তোমাদেরকে, এটা দিয়ে আমাদের এই লেকচারটা শেষ হবে। দেখো আয়রন মানে হচ্ছে ফেরাম, ফেরাম কত? 26। তো তুমি যদি এবার ইলেকট্রন বিন্যাস করো কি দাঁড়ায়? 1s2 2s কত? 2, ঠিক আছে? তো আমি এরপরে দেখাবো কি 2p, তাই তো? তো 2p কি ভাইয়া বলো তো? 2p6 হবে, তাই না? তো 2p6 যেহেতু এখানে 2p তে কয়টা ইলেকট্রন আছে? 6টা, ঠিক আছে? কয়টা আছে আমি এখানে সংক্ষেপে লিখলাম যে 2p6। এখন হুন্ড কি বলছে যে এখানে তুমি প্রথমে একটা একটা দিবা। কয়টা দিবা? একটা একটা দিবা, ঠিক আছে? এরপরে করা যাবে? দুইটা যাবে, ওকে? আচ্ছা, এরপরে কি আছে বলো তো ভাইয়া? এরপরে আছে তোমার 3s2, এরপরে কি আছে? 3p6, তাই না? 3p কত? 6। তো আমি যদি এখানে 3p6 তোমাকে দেখাতে চাই তাহলে হুন্ড কি বলছে? যেহেতু ভাই আমি আগে এখনো বলছি তোমাকে যে এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি চলবে না, ঠিক আছে? শুধুমাত্র পি ডি এফ এই তিনটার ক্ষেত্রে হুন্ডের নীতি যাবে, ঠিক আছে? তাহলে এবার একটু আসো, যেহেতু আমার এখানে 3px, আমি এখানে সংক্ষেপে লিখলাম 3p কত? 6। তাহলে কয়টা আছে? 6টা। এবার আমি দেব প্রথমে একটা একটা দেব, মানে তারা সর্বাধিক সংখ্যায় একটা একটা প্রবেশ করবে। এরপরে যদি থাকে তখন আরেকটা যাবে। যখন তারা সিঙ্গেল যায় তখন তাদের স্পিন হবে একমুখী, আর যখন তারা জোড়ায় জোড়ায় যাবে তখন তাদের স্পিনটা কি হবে? বিপরীতমুখী হবে, ঠিক আছে? একটা প্লাস হাফ আর একটা কি মাইনাস হাফ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা কথা আছে কিন্তু গোপন কথা। কি কথা? যখন তারা সর্বাধিক সংখ্যায় ঢুকে, সর্বাধিক সংখ্যায় প্রবেশ করে, তখন তুমি ধরতে পারো প্লাস হাফ স্পিন। এখন তোমার মন চাইছে স্যার আমি মাইনাস হাফ ধরি, সমস্যা নাই। তুমি যদি প্রথমগুলোকে মাইনাস হাফ ধরো তাহলে পরেরগুলো কি হবে? প্লাস হাফ হবে, ওকে? তাহলে এখানে কয়টা প্লাস হাফ ঢুকে গেল? 3টা। এবার মাইনাস হাফ দেখো, এই যে বিপরীত স্পিন হবে, ঠিক আছে? কথা ক্লিয়ার? তাহলে আমি বুঝে গেলাম যে প্রথমগুলা প্লাস হলে, প্লাস হাফ হলে পরেরগুলা কি হবে? মাইনাস হাফ হবে। নেক্সট, এবার একটু আসো ভাইয়া, তাহলে 3s2 3p6। এবার দেখো 4s কত? 2। এইবার দেখো 3d, এখানে আমার 3d কয়টা আছে বলো তো? 3d তে যদি আমি 1 2 3 5, মানে 5টা আছে, তাই তো? আচ্ছা, এখন দেখো ভাইয়া, তো 3d তে তোমরা জানো কি 3d xy, 3d yz, 3d zx, 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার, 3d কি z স্কয়ার, 5টা, তাই তো? তো আমি এখানে 5টা সংক্ষেপে লিখলাম যে আমার d তে কয়টা ইলেকট্রন আছে বলো তো? আয়রনের অলরেডি কিন্তু আমার 2টা, কয়টা হলো? 4টা। এবার আসো 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখানে আছে কি 11 12 13 14 15, তারপর 16 17 18, ঠিক আছে? 19 20, 19 20, কথা কি বুঝছো? তাহলে দেখছো কত একটা ইন্টারেস্টিং এবং অনেক বেশি শিক্ষণীয় একটা মডেল হচ্ছে, সরি নীতি হচ্ছে পলির বর্জন নীতি না, কার নীতি? হুন্ডের নীতি। মাই ডিয়ার স্টুডেন্টস, তাই বলে কি পলির বর্জন নীতি একেবারে লেস ইম্পর্টেন্ট? না, ওটা কিন্তু ওটার সাইড থেকে আরো বেশি ইম্পর্টেন্ট। স্পিন সংখ্যার দিক থেকে ওটা আরো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে একটা ভিন্ন হবে। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো 20 নাম্বার ইলেকট্রন চলে আসছে। তাহলে আমরা এই যে 3d6 থাকবে এখানে, কত? 3d6 কেন? কারণ আয়রন তো এখানে 26, তাহলে এই পর্যন্ত কটা আসছে? 20টা। আর ওটা গেল কটা? 6টা। তাহলে আমি যদি এখন হুন্ড সাহেবের কাছে যাই যে ভাই এখানে তো 6টা ইলেকট্রন আছে, আপনি একটু ডি অরবিটালে এই 6টা ইলেকট্রনকে কনফিগারাইজড বা আপনি একটু ডিস্ট্রিবিউট করে দেন, তখন হুন্ড তোমাকে কানে কানে বলবে, দেখ বেটা তোর এইখানে 6টা ইলেকট্রন আছে, তোর কি একবারও মাথায় ঢুকে নাই যে 3d6 6টা ইলেকট্রন কিভাবে একসাথে কাভার্ড হয়ে থাকে? ইলেকট্রনের চার্জ যেহেতু মাইনাস, তা তো রিপালশন হওয়ার কথা, বিকর্ষণ হওয়ার কথা। তার মানে তারা 6টা একসাথে নাই, তারা কিভাবে আছে দেখো, ম্যাক্সিমাম নাম্বার যেটা, মানে তারা সিঙ্গেল যাবে, সিঙ্গেল যাবে। অর্থাৎ এই 6টা ইলেকট্রনের মধ্যে প্রথম যে 6টা আছে, অর্থাৎ আমি যদি দেখাই 5টা, দেখো প্রথমে যে সিঙ্গেল যাবে, সর্বাধিক সংখ্যায় তারা নন পেয়ার মানে বিজোড় অবস্থায় ঢুকবে। এরপরে কি হবে? আর আছে, অবশ্যই আছে, আরেকটা রয়ে গেছে না, এই যে। তাহলে ভাইয়া এই আয়রনের কয়টা আছে, মানে ফেরামের কয়টা আছে বেজোড় বলো তো? 4টা। তার মানে এটা চৌম্বক ক্ষেত্র দ্বারা সবচেয়ে বেশি আকর্ষিত হবে এবং সে চৌম্বক ক্ষেত্র তৈরি করতে ক্যাপাবল। তার মানে হচ্ছে আমরা শিখে গেলাম যে হুন্ডের নীতির আলোকে বিজোড় ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করা যায়। বিজোড় ইলেকট্রন সংখ্যা বের করার জন্য হুন্ডের নীতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং কোনো একটা পরমাণু কয়টা ইলেকট্রন সে বন্ধনে আবদ্ধ করবে, বা তার বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা, বা সে কি পরিবর্তনশীল জারণমান বা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে কিনা, এই সকল বিষয়ের সঠিক ব্যাখ্যা তুমি যদি পেতে চাও তাহলে
হুন্ডের নীতি তোমাকে একবার হলো দেখতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। তাই তুমি যেটা করবা, হুন্ডের নীতি দিয়ে শুধু এইটা না, তুমি কিন্তু সালফার 2- দেখো, আয়রন 2+ মানে ফেরাস, আবার কি ফেরিক, দেখো ফেরিক। আবার তোমাকে যদি আমি বলি কোবাল্ট, কোবাল্ট 3+, তুমি কিন্তু এটাও ব্যাখ্যা দিতে পারবা। টেক ইট ইজি ম্যান। কোবাল্ট 3+, আয়রন 3+, এগুলো কিন্তু একদম ইজি, একদম ইজি। তুমি চাইলে এগুলো ব্যাখ্যা করতে পারো, ঠিক আছে, ইজিলি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এখন তোমাকে O2 এর কথা বলি, এটার ক্ষেত্রে তুমি কিন্তু করতে পারবা, একদম ইজি, ঠিক আছে। আমি যদি তোমাকে বলি যে স্টেনাস, দেখো স্টেনাস 2+, এবং স্টেনিক, স্টেনিক কত হবে ভাই বলো তো? স্টেনিক হবে +4, ঠিক আছে। তাহলে এই যে এদের ক্ষেত্রেও তুমি কার নীতি প্রয়োগ করতে পারবা? হ্যাঁ, বিজোড় সংখ্যা বের করার জন্য অবশ্যই আমাদের এই হুন্ড স্যারের নীতি তুমি ফলো করতে পারো। এইভাবে ডি ব্লকের কিংবা পি ব্লকের যত মৌল আছে কিংবা এফ ব্লকের প্রতিটি মৌলের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে বিজোড়, সেটি যদি তুমি বের করতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই হুন্ডের নীতি সমাচার একবার দেখে যাও। মাই ডিয়ার স্টুডেন্টস, নবম কিংবা দশম অথবা একাদশ কিংবা দ্বাদশ কিংবা মেডিকেল কিংবা ভার্সিটি স্টুডেন্ট যারাই থাকো না কেন, তারা অবশ্যই তোমাদের মধ্য থেকে এই নীতিটা যারা ভালোভাবে দেখবে, আজকের এই লেকচারটা যারা দেখবা, তাদের জন্য আমি বলবো একাডেমিক, অ্যাডমিশন, মেডিকেল, কৃষি, যে কোনো জায়গায় বলো না কেন, একটা কোশ্চেন 100% তুমি কমন পাবা। তাহলে তোমাকে কি করতে হবে? হুন্ডের নীতির এই বেসিকটা ভালোভাবে ক্লিয়ারলি জানতে হবে। কার জন্য প্রযোজ্য, কেন প্রযোজ্য, এবং কিভাবে ইলেকট্রনগুলো ঢুকবে। যখন তারা বিজোড় অবস্থায় ঢুকবে, স্পিন হবে একমুখী। তারা যখন জোড়ায় জোড়া ঢুকবে, স্পিন হবে কি বিপরীতমুখী। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের হুন্ডের নীতি। আর আমরা বলছিলাম কি, এগুলো কিন্তু হুন্ডের নীতির আলোকে ব্যাখ্যা করা যায়, যে এটাতে বিজোড় বেশি থাকবে, এটাতে বেশি থাকবে, নাকি এটাতে বেশি থাকবে, কার বেশি থাকবে, নাকি কোবাল্ট 3+ বেশি থাকবে, নাকি নিকেলে বেশি থাকবে। তোমরা কিন্তু চাইলে এখন SPDF না, শুধু PDF ফর্মুলা দিয়ে, হুন্ডের নীতি দিয়ে তোমরা বিজোড় ইলেকট্রন সংখ্যা বের করতে পারবা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।